ইরানকে স্থিতিশীল করার জন্য তার পার্শ্ববর্তী যত মুসলিম রাষ্ট্রগুলো আছে তাদের মনে হয় একটু সহযোগিতা করা দরকার। ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, সেই নির্বাচনের আগে যেন আমরা কোনো ঝুঁকি না পড়ি, সেজদায় না পড়ে যাই আমেরিকার দিকে। রেজা শাহ পাহলভীর পতনের পর থেকে আয়াতুল্লাহ রুহুল্লাহ ইমাম খমেনি বলা হয় যাকে, তার সময় যে পরিমাণ মানুষের জীবন দিয়ে দেশটি স্বাধীন হয়েছে, সেই দেশে মূলত নজর পড়েছে দুইটি কারণে। একটি কারণ হলো তাদের তেল সম্পদ, এটা কুক্ষিগত করতে হবে। পৃথিবীর শক্তির মূল শক্তি তো তেল। ফুয়েল ছাড়া তো পৃথিবীর কোনো বিমান, যানবাহন কোনো কিছুই চলা সম্ভব না। তা ফুয়েল যদি পৃথিবীর মোড়লগিরি করতে হয় তাহলে আমেরিকাকে এটাকে নিয়ন্ত্রণ করা দরকার। এই জন্য ভেনিজুয়েলাতে যে প্রেসিডেন্ট এবং তার স্ত্রী সহ তাদেরকে যে তুলে নিয়ে গেছে, এটাও কিন্তু তেল সম্পদ কেন্দ্র করে। আর ইরানের উপর আক্রমণ করার মূল কারণ হলো, এটা কিন্তু এখনো আমেরিকা আক্রমণ করেছে বলে এরকম আমরা নিউজ পাই নাই, কিন্তু একটা নিউজ পেয়েছে যে ইসরায়েল কর্তৃক ইসরায়েলের উপর যে ইরানের আক্রমণ হয়েছিল এই এই নিকট অতীতে, সেই আক্রমণগুলোর দ্বারা ইসরায়েল যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ইতিমধ্যে ইরানে 400-র অধিক ইসরায়েল গোয়েন্দা সংস্থা, বিশেষ করে মোসাদের মানে গোয়েন্দা সংস্থার লোকজন প্রবিষ্ট করেছে এবং তারা কাজ করছে ইরানে। তো এই যে আন্দোলনটা মূলত শুরু হয়েছে, ফরাদ ভাই বলেছেন ইতিমধ্যে 28শে আগস্ট থেকে মনে হয় শুরু হয়েছে, আমি যতটুকু জেনেছি। এবং দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনগণকে খেপিয়ে তোলা হয়েছে, ভেতরের থেকে আন্দোলন শুরু হয়েছে। কিন্তু ইরানের নাগরিকরা যদি বোঝে যে তাদের স্বার্থ, যে আমরা মূলত কাদের ফুতুল হিসেবে নাচানাচি শুরু করেছি, তাহলে ইরানের জন্য খুব বেশি উপকার হবে। আর তা না হলে নিজেদের দেশে এই ইমামের বিরুদ্ধে অথবা তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে দেশান্তর করা বা করে নাই, অথবা তিনি তার সেফটিতে গিয়েছেন, যে কোনো জায়গায় তিনি অবস্থান করছেন। এই যে 500-র মতো লোক মারা গেছে, যদিও বাংলাদেশের নিউজে এটা বলছে না, বাংলাদেশের নিউজে বলছে যে 150-র মতো বলছে তারা। আর তারা নিউজে আসতেছে যে 31টা প্রদেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে আপনার ইস্পাহানে। সেখানে বলা হচ্ছে যে 30 জনের অধিক এক জায়গায় মৃত্যুবরণ করেছে। তো ছোট্ট একটা বিষয় নিয়ে এই যে এই কন্দল এক পর্যায়ে যে দেখবেন যে সারা পৃথিবীর সেকুলার যারা, বিশেষ করে ইসলামী শরিয়া আইনকে যারা সইতে পারে না, বরদাস্ত করতে পারে না, তারা বলবে যে এটা ধর্মভিত্তিক রাজনীতি আছে ওখানে, মানে শরিয়া আইন আছে, এইটাকে জনগণের জন্য কষ্টদায়ক হয়েছে, এই জন্য জনগণ এইভাবে ময়দানে নেমেছে। বিষয়টি কিন্তু তা না। শরিয়া আইন তো মানুষের জীবনের সেফটি দেয়, মানুষকে নিরাপত্তার গ্যারান্টি দেয়। তো এটা একটি বিষয় আপনিও প্রশ্ন করলেন। তো মূলত বিষয়টি তা না। এই আন্দোলনে একটা দেশে সবসময় পক্ষে বিপক্ষে, সরকারের পক্ষে বিপক্ষে লোক থাকাটা স্বাভাবিক। বাংলাদেশে আছে না, যে সরকার আমাদের 24শে আগস্টে বিদায় নিল, তাদের সমর্থনে, সরকারের সমর্থনে নাগরিকরা এখনো আছে, তখনও ছিল। এখন যারা দেশ পরিচালনা করতে চাচ্ছে, যারা বিরোধী দলে ছিলেন ওই সময়, তাদের মধ্যে যারা আছে, তাহলে এই যে 2, 3, 4, 5টা বিভাগে বিভক্ত আছে নাগরিকদের মধ্যে। তো একটা রাষ্ট্র অস্থির করে তোলার জন্য, আমি একটু বলে নি, একটি রাষ্ট্রকে অস্থির করে তোলার জন্য অনেক মানুষের সমর্থন লাগে না। এবং ইতিমধ্যে তারা যে ইস্যুটা সামনে এনে এসেছে সেটা হলো দ্রব্যমূল্য বৃদ্ধি। নাগরিকদের এটা নাবিশ্বাস হয়ে উঠেছে, ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, এই সমস্ত কথাবার্তা তারা বলছে। তো আমরা আমাদের বাংলাদেশের বিভিন্ন নিউজ, বিশেষ করে প্রিন্টিং মিডিয়া গুলোতে অবজারভেশন করলে বা নজর দিলে দেখতে পাই যে প্রায় 120 জনের মতো তাদের আর্মি বা তাদের সামরিক বাহিনীর লোকজন, নিরাপত্তা বাহিনীর লোকজন মৃত্যুবরণ করেছে, এটা তারা বলছে। তো এখান থেকে উদ্ধার হওয়ার জন্য আমি মনে করি ইরান এবং ইরাকের যে যুদ্ধের সময়, আমি যেহেতু একটা পর্ব আলোচনা করি, আমি আলোচনা শেষ করবো। ইরান এবং ইরাকের যে যুদ্ধ, ফরাদ ভাই বলেছেন ইতিমধ্যে, সে যুদ্ধ কিন্তু 8.5 বছর ছিল, শাতিল আরবকে কেন্দ্র করে। তো এই যুদ্ধের দ্বারা কিন্তু ইরান মুসলিম রাষ্ট্রের তাদেরই সম্পদ, তাদের জীবন ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। এই জন্য সহযোগিতা মানে তাদের পরামর্শ অথবা তাদের পাশে দাঁড়ানো, অথবা যাতে যে কোনো কারণে হোক তাদের রাষ্ট্র যেন অস্থির না হয়ে যায়,
এই জন্য দক্ষিণ পূর্ব এশিয়ারও বড় দেশ যেগুলো সেগুলো এখানে হস্তক্ষেপ করতে পারে বা একটু পাশে এগিয়ে যেতে পারে। যেমন সিরিয়ার কথা বলি, যদিও তারা দুর্বল, ইরাকের সাথে তো বৈরিতা আছে তাদের, তারপরে ছোট রাষ্ট্র হলেও কুয়েত আছে, আরো একটু দূরে এসে পাকিস্তানও আছে। তারপরে পাকিস্তানের নিজেদেরও অর্থনৈতিক অবস্থা ভালো না। মুসলিম রাষ্ট্রগুলো ইন্দোনেশিয়া সহ মালয়েশিয়া সহ সকলেই মনে হয় ইরানের দিকে একটু নজর দেওয়া দরকার, যে তাদের ভেতরে ভেতরে যে বিস্ফোরণ সৃষ্টি হয়েছে, এই যে কিভাবে তাদের যে সহযোগিতা করলে তারা এটাকে স্থিমিত করতে পারে। তা না হলে জি ইরান যদি এই শাসকদের, তাহলে কিন্তু ইসরায়েলের যে আক্রমণ হয়েছিল, যে তাদের যে সম্পদ, ভবন এবং মানুষের যে বিপর্যয় ঘটেছে ইরানের আক্রমণে, সেটা প্রতিশোধ নেওয়া হবে। এবং দক্ষিণ পূর্ব এশিয়া সহ এই অঞ্চল, বিশেষ করে ইরান তো আরব বিশ্ব, এই অঞ্চলে মুসলমানদের মেরুদণ্ড ভেঙে পড়বে। এবং এই মেরুদণ্ড ভেঙে পড়ার কারণে যে কোনো রাষ্ট্রে যে কোনো সময় আমেরিকা হস্তক্ষেপ করতে পারে। এর সাথে রিলেটেড কিন্তু বাংলাদেশ নিয়েও কথা বলা দরকার, কিন্তু আমি আর আজকে কথা বলতে চাচ্ছি না। বাংলাদেশেও যে রাজনৈতিক যে অস্থিরতা, সেই অস্থিরতার মধ্যে এই ফাঁকে কোনো কাউকে আমেরিকা মানে যেন ডোনাল্ড ট্রাম্পের এই এই যাত্রার প্রভাবে বাংলাদেশও পড়তে পারে আপনি মনে করেন যে আন্তর্জাতিক করতে জি পারে, সে ব্যাপারে বাংলাদেশের যারা হুম। রাজনীতিতে এই সামনে অগস্ট মাসে 12 তারিখ, ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, সেই নির্বাচনের আগে যেন আমরা কোনো ঝুঁকি না পড়ি, সেজদায় না পড়ে যাই আমেরিকার দিকে, এদিকে সতর্ক থাকা দরকার। আমি যাদেরকে বলতেছি তারা যদি শুনে থাকে, আমাদের এই কথা যদি পর্যায়ক্রমে শুনে থাকবেন, তারা কিন্তু যদি আমেরিকা থেকে সেজদা না পড়লেই তো সম্ভাবনা আছে, পড়লে মনে হয় সম্ভাবনা কমই হবে, এরকম এরকম ভাবে শুরু। জি ফরিদ পাঠান। যে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, আমি একটু বিদায় ধন্যবাদ নিতে চাই। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। জি জি আপনাকে ধন্যবাদ। জি আল্লাহ ধন্যবাদ। হাফিজ। অনেক অনেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ফরিদ পাঠান। অনেক ধন্যবাদ সাগর ভাই। অনেকদিন পর আপনার ফিউচার পিপল অনুষ্ঠানে আসলাম। আহ, অনেকগুলো ঘটনা ঘটে গেছে, কিন্তু এর মধ্যেই আমরা বেশ কিছু ইনফরমেশন যতটুকু পেয়েছি তার থেকেই আমি ডিসকাস করতে চাচ্ছি। ফরাদ ভাই সব কথাগুলোর মধ্যে আমি কিছুটা একমত, আবার কয়েকটা কথার মধ্যে আমি অপোজও করছি। যে দেখেন, ইরানের যে অবস্থা, সেই অবস্থাটা প্রথমত শুরু হয়েছে কিন্তু ইয়ে থেকেই, ভেনেজুয়েলা থেকে। ভেনেজুয়েলার যখন মাদুরো, যখন তাকে অ্যারেস্ট করা হলো, তার পিছনে যে কারণ, সে কারণগুলা অনেকে বলছেন যে তেলের কারণ, কিন্তু শুধু যে তেল এটা শুধু নয়। কারণ সিকিউরিটি, আমেরিকার সিকিউরিটি, আমেরিকার এনার্জি সিকিউরিটি, এটাকে দেখতে হবে। দেখেন, লাস্ট 5 ইয়ার্স চায়না $67 বিলিয়ন ইনভেস্ট করেছে ইয়েতে, ভেনেজুয়েলাতে, এবং ভেনেজুয়েলার তেলটা এটা যাচ্ছিল চায়নাতে এবং অন্যান্য দেশে, যেটা আমেরিকা চাচ্ছে না যে তার সিকিউরিটি এই রিজিয়নটা